হলুদে খুব নাচানাচি করলো অরু। বিয়ের দিন সকালে গাড়ি নিয়ে সুহার মামা বাড়িতে চলে গেল। সেখান থেকে সুহাকে নিয়ে সোজা পার্লারে গেল। নিজের কোনো কিছুতেই ত্রুটি চায় না অরু। দুজনকে একই রকম সাজ দেওয়া হলো। সুহার মাঝে ভীতি জড়তা থাকলেও অরু একদম স্বাভাবিক। হয়তো মানুষগুলো সব তার পরিচিত, আর বিয়ের পর দূরে কোথাও যেতে হবে না বলেই এতটা স্বাভাবিক আছে সে। অরু আর সুহার সাজ কমপ্লিট হলেই ড্রাইভার তাদের নিয়ে কমিউনিটি সেন্টারে পৌঁছে গেল। সবাই আগে থেকেই ওখানে উপস্থিত আছে। রিয়াজ মিঠুর কানে ফিসফিস করে বলল, ভাই, ভাবি এসে গেছে। সামনে তাকালো মিঠু। তার চোখ দুটো আটকে গেল কারো মায়ায়। রামি আগে থেকেই আটকে আছে। তৎক্ষণাৎ নিজেকে সামলে নিল মিঠু। রামি দৃষ্টি সরালো না। অরু আর সুহাকে রামি আর মিঠুর পাশে বসানো হলো। আগে বিয়ের কাজ সম্পন্ন করা হলো। ক্যামেরাম্যান বিভিন্ন পোজে মেয়েদের ছবি তুলছে। অরু কটমট চোখে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, বিয়ে আমাদের, ছবি তুলবে আমাদের, তা না করে অন্য মেয়েদের সাথে ঢং করা হচ্ছে। রামি নিচু গলায় বলল, তোর সাজের সাথে এমন একটা এক্সপ্রেশন মানাচ্ছে না, মিষ্টি একটা হাসি দিয়ে বসে থাক। অতঃপর ক্যামেরাম্যানকে ডেকে বলল, এদিকে এসে বউদের ছবি তুলুন। ছেলেটা ক্যামেরা হাতে এক প্রকার দৌড়ে এলো। অরু একবার এক পোজ দিচ্ছে, তার ছবি তোলা শেষই হচ্ছে না। কাপল ছবি তোলা হলো। এরপর 4 বর বউয়ের একসাথে তোলা হলো। অরুর এখনো 8-7 মেটেনি। ক্যামেরাম্যান মাত্রই যেতে নিচ্ছিল, অমনি অরু বলল, আমার আরো কয়েকটা ছবি তুলুন। ছেলেটার চোখ মুখ কাঁদো কাঁদো। রামি নিজেও ক্লান্ত পোজ দিতে দিতে। ক্যামেরাম্যান যদি দেখায় একটা, অরু আবিষ্কার করে আরো 5টা। ছেলেটার মুখের দিকে তাকিয়ে বলল, ভাই, আমার বউ যত চায় ছবি তুলে দিন, আপনার জন্য আমার তরফ থেকে উপহার থাকছে। বিয়ে তো একদিনই, আমার আজকের দিনটা মাটি করবেন না। দেখা গেল আজ নয় মন মতো ছবি তুলতে না পারার দুঃখে আগামী 1 মাস আমাকে পাত্তা দিচ্ছে না। ক্যামেরাম্যান ছেলেটা মুহূর্তে ফিক করে হেসে ফেলল। নিজের হাসি নিয়ন্ত্রণের চেষ্টা করে বলল, ঠিক আছে, তুলে দিচ্ছি, আপনি চিন্তা করবেন না। তরিয়াজ ভারী শাড়ি পরেছে। অমি কিছুক্ষণ হাসি আনন্দে ছোটাছুটি করলেও এখন এসে তরির কোলে চড়েছে, কিছুতেই নামতে চাইছে না। মাহমুদ এসে দুহাত বাড়িয়ে দিল ছেলের দিকে। চমৎকার একটা হাসি দিয়ে বলল, এসো পাপা, পাপা আর তুমি বর বউ দেখবো। আমি ঝাঁপিয়ে পড়ল পাপার কোলে। মাহমুদ ছেলেকে কোলে নিয়ে তরিকে নরম স্বরে জিজ্ঞেস করলো, তুমি খেয়েছো? না, পরে খাবো। মাহমুদ বলল, পরে আর সময় হবে না, সবাই খেয়ে নিয়েছে, আমি খাবার নিয়ে এসেছি, এখানে বসে থাকো। মাহমুদ চলে গেল। তরির জন্য খাবার পাঠিয়ে সাথে সেও অমিকে কোলে নিয়ে পাশে এসে দাঁড়ালো। শান্ত স্বরে বলল, আস্তে আস্তে খাও, কোনো তাড়াহুড়া নেই, ওদিকে কিছু লাগলে আমি সামলে নেব। তরি মাথা নেড়ে খাওয়া শুরু করলো। অমিকে বর বউ দেখিয়ে তাদের সাথে ছবি তুলে পুনরায় তরির কাছে এসে দাঁড়ালো মাহমুদ। ততক্ষণে তরির খাওয়া শেষ। যত্ন করে তার এক হাত মুঠোয় চেপে বলল, এসো। তরিকে নিয়ে ক্যামেরাম্যানের সামনে দাঁড়ালো। অমিকে কোলে তুলে তরিকে বাঁ পাশে দাঁড় করিয়ে দিল। এক হাত সন্তর্পণে তরির পিঠের ওপর গিয়ে বাহু ছুঁয়েছে। পরপর ক্লিকে ক্যামেরাবন্দি হলো কিছু চমৎকার ভালোবাসার মুহূর্ত। বিদায় মুহূর্তে কান্নায় ভেঙে পড়ল সুহা আর তার পরিবার। মামা একে অপরকে জড়িয়ে কাঁদছে। সবকিছু আনন্দে কেটে গিয়েও শেষে কেমন বিষাদের ছায়া দেখতে পেল অরু। কাল থেকে তার বিন্দুমাত্র মন খারাপ ছিল না। বিয়েতে সে কাঁদবে না। কেন কাঁদবে? নিজের মানুষগুলোর কাছেই তো থাকছে সে। এমন ভাবনা একটু আগ পর্যন্ত থাকলেও এখন কেমন বুক ভেঙে কান্না পাচ্ছে তার। চোখে পানি টলমল করছে। হুট করেই বাঁধ ভাঙা কান্নায় যোগ দিল অরুও। মায়ের কথা বড্ড মনে পড়ছে। মা থাকলে নিশ্চয়ই দিনটি অন্যরকম হতো। আশেপাশে দৃষ্টি ঘুরিয়ে বাবাকে খুঁজল। কোথাও দেখা যাচ্ছে না বাবাকে। মিঠু বোনের কান্না দেখে সবাইকে সরিয়ে এসে অরুকে বুকে চেপে ধরল। এতে অরুর কান্না যেন আরো বেড়ে গেল। মিঠু হেসে বলল, পাগলি, কাঁদছিস কেন? তুই তো আমাদের কাছেই থাকবি, যখন ইচ্ছা আমাকে জ্বালাতে পারবি। তরিও এগিয়ে এলো। সাদাত মাঝখানে বলে উঠল, যোগ্য ব্যক্তি হারালে কাঁদতে হবে আড়ালে। আমাকে হারিয়ে এখন প্রকাশ্যে কাঁদছো তুমি, বুঝলে না অরু?
সুহার মা মিঠুর খোঁজ করলেন। সেদিকে গেল মিঠু। মেয়েকে মিঠুর হাতে তুলে দিয়ে কান্নার জন্য আর কিছু বলতে পারলেন না তিনি। ইতিমধ্যে সুহা জ্ঞান হারিয়ে ঢলে পড়েছে। দ্রুত তাকে কোলে নিয়ে গাড়ির দিকে রওনা দিল মিঠু। সুহার মাথা কোলে নিয়ে বসলো, মাথা নিচু করে কপালের মাঝ বরাবর শুষ্ক ঠোঁটে চুমু খেয়ে ফিসফিস কণ্ঠে বলল, বিশ্বম্ভরা প্রতিটি বস্তু কণা জানুক আপনি শুধু আমার। রামি অরুকে নিয়ে গাড়িতে চড়ল। কান্নার ফলে প্রচন্ড মাথা ধরেছে। সিটে হেলান দিয়ে চোখ বুজে রইল অরু। কিছুক্ষণ পরই কপালে শীতল হাতের ছোঁয়া টের পেল। ঝট করে চোখ মেলে তাকালো রামি, মৃদু স্বরে বলল, চোখ বুজে থাক, ভালো লাগবে। অরু দ্বিরুক্তি করল না, চুপচাপ চোখ বন্ধ করে রইল পুরো পথ। বউ নিয়ে এসে গিয়েছে বলে হইচই লেগে গেল। তরির দায়িত্ব বেশ, সে কোন দিকে যাবে? এদিকে ভাইয়ের যে দায়িত্ব নেওয়ার মতো সে ছাড়া আর কেউই নেই। আয়েশা সুলতানা হয়তো বুঝলেন। তিনি তরিকে বললেন, ওদিকটা গিয়ে সামলাও, এখানে ইরা আছে, আমি আছি। তরি মনে মনে কৃতজ্ঞতা জ্ঞাপন করলেও ঠোঁটে টানল স্বচ্ছ হাসি। পরনের ভারী শাড়ি বদলে নিয়ে হালকা একটা জামা পরে নিল। অমি এখানেই রইল। অরুকে নিয়ে ঘরে প্রবেশ করলো রামি। অরু উসখুস করছে কিছু বলার জন্য, কিন্তু সবাই সামনে থাকায় বলতে পারছে না। রামি অরুকে পর্যবেক্ষণ করে কণ্ঠ খাটো করে শুধালো, কোনো সমস্যা হচ্ছে? অরু রামির দিকে তাকালো না। সামনে তাকিয়ে থেকে সেও চাপা স্বরে আবদার করে বসলো, আমার তো একটা মাত্র ভাই, তার বিয়ের নিয়ম কানুন সব আমাদের বাসায় হচ্ছে, আর আমি এখানে। আমার না যেতে ইচ্ছে করছে। রামি কিছু বলল না, চুপচাপ উঠে গেল। অরুর অল্প স্বল্প অভিমান হলেও তার পাত্তা দিল না। সেও তো নতুন বউ, এভাবে সবাইকে এখানে রেখে নিজের বাসায় যাওয়ার ইচ্ছে পোষণ করাটাও বেমানান। রামেরই বা এখানে কি করার আছে? মনকে উপরে উপরে যতই বুঝ দিক না কেন, ভেতরে ভেতরে নিজের বাসায় যাওয়ার জন্য ছটফটিয়ে উঠল। রামি সোজা গিয়ে ইরার পাশে দাঁড়ালো। কি রে, কিছু বলবি? হ্যাঁ, ওরুর মাথা ব্যথা, ওখানে অনেক মুরব্বীরা আছেন। আমি কিছু বললে হয়তো নেতিবাচক ভেবে নেবেন, অনেকে মনে কষ্ট নিয়ে বসবেন। আচ্ছা তুই যা, আমি ওরুকে নিয়ে আসছি। মুরব্বীদের মাঝ থেকে কৌশলে অরুকে নিয়ে এসেছে ইরা। এজন্য কম প্রশ্নের উত্তর দিতে হয়নি। অরুকে রামির ঘরে নিয়ে একটা সুতি শাড়ি বের করে নিল। শাড়ির পিন খুলতে সাহায্য করে ইরা বলল, মাথা ব্যথা বেশি করছে, তুই কিছুক্ষণ শুয়ে থাক, আমি চা নিয়ে আসছি। মাথা ব্যথা এখন খুব একটা নেই। তবু অরু চুপ করে রইল। ইরা চলে যেতেই দরজা চাপিয়ে সুতি শাড়িটি শরীরে জড়িয়ে নিল। এখন অনেকটা হালকা লাগছে। কিছুক্ষণের মাঝেই ইরা চা দিয়ে গেল। চা খেয়ে মনে হচ্ছে মাথা ব্যথা পুরোটাই সেরে গিয়েছে। রামি ঘরে ঢুকলো। তার গায়ে পোশাক পরিবর্তন করা, হয়তো অরু ঘরে আসার পূর্বেই পাল্টে নিয়েছে। অরু কৌতূহল নিয়ে শুধালো, কোথায়? আমার শ্বশুর বাড়ি। অরুর ঠোঁটে হাসি ফোটে, বিষণ্ণ মনটা ফুরফুরে লাগছে। রামের বাহু আঁকড়ে বলল, সত্যি? প্রত্যুত্তরে হাসলো রামি। মুহূর্তেই অরু দ্বিধা নিয়ে প্রশ্ন করলো, কেউ কিচ্ছু বলবে না? সেসব আমি দেখবো, তুই চল তো। অরুকে আবারও প্রাণবন্ত দেখালো। রামি তাকে নিয়ে বেরিয়ে গেল। আয়েশা সুলতানা দেখলেন, কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো তিনি বাধা দিলেন না। কোথায় যাচ্ছে প্রশ্ন করলেন না, বরং বললেন, তাড়াতাড়ি চলে আসিস। রামিও সায় জানালো। অরু বিস্ময় প্রকাশ করলো। গেট পেরিয়ে আসতেই চেপে ধরলো রামিকে। মা কিছু জিজ্ঞেস করলেন না কেন? সেসব নিয়ে তোকে মাথা ঘামাতে হবে না বলে অরুর হাত পাকড়ে হাঁটলো রামি। একটু আগে সে মায়ের ঘর থেকে বেরিয়েছে। অনেক কষ্টে মাকে বুঝিয়ে সফল হয়েছে সে। সুহার এখনো জ্ঞান ফেরেনি। মিঠু তাকে কোলে নিয়ে ঘরে প্রবেশ করলো। আপাতত তরির নির্দেশে অরুর ঘরে শুইয়ে দিয়েছে তাকে। সুহাকে কোলে নিতেই সকলে হই হই করে উঠল। হাতে পানি নিয়ে ছিটিয়ে দিল সুহার মুখে। কোনো সাড়া নেই। তরি হাতে এক টুকরো লেবু নিয়ে এলো। সুহার ঠোঁট ফাঁক করে লেবু চিপে দিতেই চোখ মুখ কুঁচকে এলো মেয়েটার। ধীরে ধীরে চোখ খুলে তাকালো। তাকে ঘিরে সকলে বসে আছে। মিঠুও তার দিকেই তাকিয়ে আছে। সুহার চোখে চোখ পড়তেই জিজ্ঞেস করলো, এখন কেমন লাগছে? লজ্জা পেল সুহা। একজন মস্করা করা বলল,
তুই এখান থেকে যা তো মিঠু, এসব জিজ্ঞেস করার জন্য আমরা আছি। তরি চোখে ইশারা দিল। মিঠু আর দাঁড়ালো না, লম্বা কদম ফেলে দ্রুত ঘর ছাড়লো। সামনে পড়লো অরু আর রামি। মিঠু জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। রামি বলল, কি করব বল, তোর বোনের জন্য মাকে ম্যানেজ করে এসেছি। মিঠু সরু চোখে তাকিয়ে অরুকে বলল, বিদায় করতে না করতে আমার 12টা বাজার জন্য চলে এলি, একটা ঘন্টাও অপেক্ষা করতে পারলি না? অরু দুপাটি দাঁত দেখিয়ে হাসলো, বলল, তোমার বউকে কান পড়া দিতে এসছি, সাথে এটাও শিখিয়ে দেব কিভাবে তোমাকে দৌড়ের উপর রাখা যায়। মিঠু অরুর মাথায় একটা থাপ্পড় মারতেই গর্জে উঠল রামি। তুই আমার বউকে মারলি কোন সাহসে? চোখ সরু করে তাকালো মিঠু। খানিক সময় নীরব থেকে বলল, তোর বউ হওয়ার আগে আমার বোন হয়। তোর বোন পরে, আগে আমার বউ। 5টা না 10টা না, একটা মাত্র বউ। ঠিক আছে, মারলা না। তবে একটা কথা, আমার বোন যদি একবার তোর বাসা থেকে চোখে পানি নিয়ে এ বাসায় আসে, আমি ভুলে যাব তুই কে। রামি করুণ গলায় বলল, বোনের জন্য বন্ধুকে ভুলে যাবি? আমি আগে বোনের চোখে পানি দেখব, আর বোন জামাইকে বেধড়ক পেটাবো, তারপর বন্ধুর জন্য দরদি হয়ে তাকে হাসপাতালে পাঠাবো। অরু আগে মিঠুর পেটে ঘুষি মেরে প্রতিশোধ নিল, তারপর বলল, তোমাকে লাগবে না, আমার সাথে 7-5 করলে ধরে ছাদ থেকে ফেলে হাত পা ভেঙে দিব। মিঠু রামির দিকে তাকিয়ে ফিচেল হাসলো। দেখলি কার বোন রক্ত কথা বলে। রামি অতিষ্ঠ হয়ে বলল, তোরা তো রাজাকারের বংশধর, জেনেটিক্যালি সেই বংশটাই রয়ে গেছে। শুধু পার্থক্য হলো তারা আদিকালের আর তোরা ডিজিটাল রাজাকার। অরু তেজি গলায় বলল, এখান থেকে বের হই একবার, তারপর তোমাকে রাজাকারের নমুনা দেখাবো। ভাই বোন শুধু আমাকে মারার হুমকিটাই দিতে পারবি। অরু দুজনকে রেখে ভেতরে চলে গেল। একটু আগে তর্কে জড়ানো দুই বন্ধু কাঁধে কাঁধ মিলিয়ে বেরিয়ে গেল। অরু সবকিছুর তদারকি করছে। দ্রুত বাসর ঘর সাজানো কমপ্লিট করতে বলেছে। তার হাতে সময় কম। তরিকে বলল, আপু, ভাইয়া আর ভাবিকে ঘরে ঢুকিয়ে দাও। তরি অবাক হয়ে বলল, মাত্র তো 9টা বাজলো, এত তাড়াতাড়ি? তাছাড়া রাতের খাবারটাও এখনো কেউ খায়নি। অরু বলল, ওদের খাবার ঘরে দিয়ে দিও, দুজন একটু গল্প গুজব করবে। ভাবিকে ক্লান্ত দেখাচ্ছে, কতক্ষণ এই ভারী পোশাক পরে থাকবে? তুই এত তাড়া দেখাচ্ছিস কেন? অরু কাঁদো কাঁদো গলায় বলল, আমাকে ওই বাসায় চলে যেতে হবে একটু পর, তাই আমি থাকতেই সবটা দেখে যেতে চাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, যা। অরু খুশিতে লাফিয়ে উঠে জড়িয়ে ধরল তরিকে। রামি বাইরে থেকে এসেই অরুকে বলল, এবার চল, মাকে বলেছি তাড়াতাড়ি ফিরবো। অরু আহ্লাদি স্বরে বলল, আর একটুখানি প্লিজ। আর কি করবি? কাজ আছে, তুমি ভাইকে ডেকে নিয়ে আসো, তাতে আর ভাবিকে ঘরে ঢুকিয়ে তারপর যাব। এত তাড়াতাড়ি? অরু খেকিয়ে উঠে বলল, এত কথা বলো কেন? ভাইয়ার কাছ থেকে টাকা নিব, এমনি এমনি বাসর ঘরে ঢুকতে দিব নাকি? রামি কপাল চাপড়ানো ছাড়া আর কোনো উপায় খুঁজে পেল না। অরুর হাত চেপে ধরে বলল, টাকা তোকে আমি দেব, চল। বড় ভাইয়ের বাসর ঘরের সামনে তোকে দাঁড়াতে হবে না। অরু হাত ঝাড়া দিয়ে ছাড়িয়ে নিয়ে বলল, কিসের বড় ভাই? মিঠুর বাচ্চা মিঠু কি আমাকে ছোট বোন বলে? 2 টাকার দাম দেয়? যেন আমাকে সত্যি সত্যি ড্রেন থেকে তুলে এনেছে তেমন ভাবে ট্রিট করে। রামি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এখন আমাকে কি করতে হবে? ভাইয়াকে নিয়ে এসো। রামি বাধ্য হয়ে মিঠুকে নিয়ে ফিরে এলো। অরু আর কিছু কাজিন মিলে আগেই সুহাকে বসিয়ে রাখলো ঘরে। মিঠু এসে দাঁড়াতেই সবগুলো তার পথ আটকে দাঁড়ালো, বা ভ্রু উঁচিয়ে তাকালো মিঠু। কি? সবার আগে অরু হাঁক ছাড়লো, আমাদের সম্মানী দেওয়া ছাড়া ভেতরে যেতে দিব না। কত চাই? 10,000। মিঠু রামের দিকে ধারালো চোখে তাকালো। তুই এখন এখানে কি করছিস? তোর আপুরটাকে নিয়ে যাচ্ছিস না কেন? দেখলি তো কিভাবে আমার ঘাড় মটকাতে চাইছে। রামি ভাবলে সিনহে হয়ে বলল, সে আমি কি জানি, তোরা ভাই বোন। মিঠু ট্রুর হেসে বলল, আসছি, একটু পর আমিও তোর কাছে আসছি। রামি ঢোক গিলল। কোন কুলক্ষণে যে সে বাঘের গুহায় পা দিতে গেল। ভাইটা ঠিক ছিল, মাঝখান থেকে বোনটাকে বিয়ে করে চরম ফাঁসা ফাঁসলো। মনে হচ্ছে দুই ভাই বোন দুদিক থেকে করাত দিয়ে তার ঘাড় থেকে টেনে মাথাটা আলাদা করে ফেলেছে। অরুর হাত ধরে বলল, তোর দোহাই লাগে অরু, চল। তুই এখানে থাকলেই তোর ভাই বড় দান মেরে আমার পকেট ফুটো করবে।
অরু তেরা হয়ে দাঁড়িয়ে রইল। মিঠু পকেট থেকে 2 টাকার কচকচে বান্ডেল বের করে বলল, বাচ্চা মানুষ তোরা, এগুলো দিয়ে চকলেট কিনে খাস। এখন আমার রাস্তাটা ছেড়ে দে। অরু পথ ছাড়ল না। কোনো 2 নম্বরই চলবে না। দেখা গেল টাকা না দিয়ে ভেতরে ঢুকলে আর বিছানার ওপর বউ দেখতে পেলে না। টাকা আমার পকেটে নেই, ড্রয়ারে আছে, কিন্তু তার জন্য তো আমাকে ভেতরে ঢুকতে হবে। অরু বলল, ঠিক আছে চল, আমি যাই। অরু সত্যি সত্যি মিঠুর সাথে ভেতরে ঢুকলো। টাকা নিয়ে তবেই সে ক্ষান্ত হলো। সবার মাঝে ভাগাভাগি শেষে অরুকে নিয়ে রামি ফিরে এলো বাসায়। আয়েশা সুলতানা তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছেন। সব বিপদ বখাটে ছেলেদের মতো তার দিকেই হা করে তাকিয়ে থাকে। কখন তার ঘাড়ে এসে টপকাবে সেই অপেক্ষায় থাকে। দেরি হলো অরুর জন্য, অথচ জবাবদিহি করতে হবে তাকে। মিঠু দরজা লক করে বিছানার কাছে এগিয়ে গেল। সুহাস সালাম দিল কাপা স্বরে। মিঠু শান্ত গলায় সালামের উত্তর দিয়ে পাশে বসলো। দুহাতে ঘোমটা তুলতেই লজ্জা আর শঙ্কায় জড়সড় একখানা মুখ দেখতে পেল। চোখ মুখ খিচে বন্ধ করে আছে। মিঠু হাসলো। আওয়াজ হলো খুবই ক্ষীণ, হিস হিস শব্দ। সুহাস চোখ খোলার সাহস করল না। তার হৃৎপিণ্ড তড়িৎ বেগে লাফাচ্ছে। সেদিনের মতো আজও নেশাতুর গলায় ডাকলো, মিঠু। মাদকতা। শিউরে উঠল সুহা। ধীরে ধীরে চোখের পাতা স্বাভাবিক করলো। ক্ষীণ দৃষ্টিতে তাকিয়ে রইল বিছানার ওপর। আচানক মিঠুর আক্রমণে ভরকে গেল সে। কিছু বুঝে ওঠার পূর্বেই অষ্টদয় আঁকড়ে ধরল মিঠু। চিনচিন করে উঠল অধর। 2 সেকেন্ডের মাঝেই ছেড়ে দিয়ে বসলো মিঠু। তবে দূরত্ব বাড়ল না। মাথা ঝুঁকিয়ে রেখেই উৎফুল্ল মেজাজে বলল, আমি নেশাক্ত মাদকতা। আমার এই নেশা সারা জীবনও কাটবে না। সব দোষ আপনার। আপনি কেন নেশা ধরালেন? সুহাস শক্ত হয়ে জমে রইল। গলা দিয়ে শব্দ বের হচ্ছে না। হুট করে সুখের দেখা পেয়ে শব্দ হারিয়ে ফেলেছে সে। মিঠু কিছুক্ষণ নীরব থেকেও কোনো জবাব পেল না। তাই নিজ থেকেই দূরত্ব বাড়িয়ে দিল। বিছানা থেকে নেমে জামা কাপড় বের করলো। পাঞ্জাবির বোতামে হাত রেখে উপরের দিকের 2টো বোতাম খুলে একটানে পাঞ্জাবি খুলে ফেললো। স্বর পাল্টে গেল তার। এতক্ষণের মহাবিষ্টর স্বর মুহূর্তেই গম্ভীর হয়ে উঠল। সুহার উদ্দেশ্যে বলল, আপনি এখন আমার সাথে সহজ হতে পারেননি। নিজেকে সহজ করুন, আমি অপেক্ষা করব। মিঠুর কথায় কিছু একটা মেশানো ছিল। শুকনো অভিমান টের পেল সুহা। মিঠুর সম্পূর্ণ মনোযোগ হাতে থাকা টি শার্টের ওপর। সুহা নিজেকে বোঝাতে পারল না মিঠুর কাছে সে ব্যর্থ। মিঠু তাকে ভুল বুঝলো। ধীরে ধীরে বিছানা ছেড়ে নেমে গিয়ে মিঠুর ঠিক পেছনে দাঁড়ালো। মিঠু নিজের পিঠে কিছু উষ্ণ ছোঁয়া পেল। অনুমান করলো একজোড়া পাতলা ঠোঁট তার পিঠের ক্ষত ছুঁয়ে দিচ্ছে গভীরভাবে। নড়াচড়া করলো না সে। খানিক সময় পর একজোড়া হাত পেছন থেকে তার বুকে এসে বাঁধলো। শক্ত করে জড়িয়েছে তাকে। পিছে মাথা রেখে দাঁড়ালো। একটু পর মিঠু অনুভব করলো তার পিঠে ভিজে যাচ্ছে। তার পিঠ ভিজে যাচ্ছে। ঝট করে সামনে টেনে আনলো সুহাকে। নজরে পড়লো তার অশ্রুসিক্ত চোখ জোড়া। মিঠু অবাক হয়ে তাকিয়ে রইল। সুহা মিঠুর দৃষ্টির পরোয়া করলো না। তার বুকে হামলে পড়লো। কান্নামাখা গলায় বলল, আপনি আমাকে ভুল বুঝে বসে থাকেন কেন? একটু ঠিকভাবেও তো বুঝতে পারেন। মিঠু নিটল হেসে শান্ত গলায় শুধালো, আচ্ছা ঠিকঠাক কি? এই যে আমি আপনাকে। এতটুকু বলে আর বাকি কথা সম্পন্ন করলো না সুহা। এখন তার ভীষণ লজ্জা পাচ্ছে। যেভাবে মিঠুর বুকে হামলে পড়েছে ঠিক সেভাবেই ছট করে দূরে সরে গেল। কথা কাটানোর জন্য বলল, আমার ঘুম পাচ্ছে। মিঠু সরল চোখে তাকিয়ে রইল। তার ঠান্ডা কণ্ঠেও কেঁপে উঠল সুহা। আমায় অনুভূতির সাগরে ফেলে পালাতে চাইছেন সুহা? আজ যে আপনার ছুটি নেই। 10টা বাজতেই সবাই খেতে বসলো। তরি এসে দাঁড়ালো মিঠুর দরজার সামনে। জড়তা নিয়ে একবার নক করলো। এখন তো আর মিঠু একা নেই। প্রথমবারেই সাড়া দিল মিঠু। কে? খাবার সময় হয়েছে মিঠু। আমি কি এখন খাবার পাঠিয়ে দেবো নাকি পরে খাবি? দরজা খুলে দিল মিঠু। বলল, নিচে আসছি আমরা। নিচে যেতে হবে না। ওখানে সবার সামনে হয়তো ঠিক মতো খেতে পারবে না সোহা। আমি বরং খাবার পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে। তরি খাবার আনতে চলে গেল। মিঠু দরজা ছেড়ে ভেতরে ঢুকলো। সুহার উদ্দেশ্যে বলল, চেঞ্জ করে নিন, আপু খাবার নিয়ে আসছে। সুহা একটা সুতির শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকলো। মেকআপ তোলা সহ অনেকটা সময় লাগলো তার। বের হয়ে দেখলো মিঠু খাবার সামনে নিয়ে বসে আছে। সুহাকে দেখতেই বলল, বসে পড়ো। কথাটি বুঝতে সুহার বেগ পেতে হলো।
নিশ্চিত হওয়ার জন্য আরেকবার শুনতে চাইলো। হুম। খেয়ে নাও, খাবার ঠান্ডা হলে খেতে ভালো লাগবে না। সুহা এবার নিশ্চিত হলো, না, মিঠু জেনে বুঝে সম্বোধনটাকে ঘনিষ্ঠ করেছে। মনে মনে বরং খুশি হলো সে। এখনো যদি আপনি আজ্ঞে করে তবে লোকে কি বলবে। চুপচাপ মিঠুর সামনে বসে পড়লো। সুহা খাচ্ছে কম, খাবারে হাত নাড়াচাড়া করছে বেশি। মিঠু সুহার দিকে না তাকিয়েই বলল, ঠিকভাবে খাও, ওখানে সবার সামনে ঠিকঠাক খেতে পারবে না বলেই আপু ঘরে খাবার পাঠিয়ে দিয়েছে। সুহা মৃদু আওয়াজে বলল, খাচ্ছি তো। মিঠুর খাওয়া দ্রুত হয়ে গেল। এটো প্লেট হাতে তুলে বের হতে গিয়ে থেমে গেল। সুহার দিকে তাকিয়ে বলল, তুমি ধীরে সুস্থে খাওয়া শেষ করো, আমি একটু বাইরে থেকে আসছি। এখন বাইরে কি করবেন? খাওয়া থামিয়ে প্রশ্ন করলো সুহা। মিঠু বলল, রামির বাসায় যাচ্ছি, বেশিক্ষণ লাগবে না। ঠিক আছে। মিঠু বেরিয়ে গেল। রান্নাঘরে প্লেট রেখে চলে গেল রামির বাসায়। রামির জন্য ফুল দিয়ে ঘর সাজানো হলো, ঠিক মিঠুর ঘরের মতোই। ইরা অরুকে বসিয়ে দিয়ে বাইরে বের হলো। রামি মায়ের ঘর থেকে বের হলো। ও বাসা থেকে দেরি করে আসার জন্য কয়েকটা কড়া কথা শুনতে হলো তাকে। সাধারণ দিন হলে অরু এখন ওই বাসায় থেকে গেলেও কিছু বলতেন না আয়শা সুলতানা। বিয়ের দিন, বাসা ভর্তি মেহমান, আর নতুন বউ বাসায় নেই। ব্যাপারটা কেমন দেখায়। রামি চোখ বন্ধ করে মায়ের কথা হজম করে নিল। তাকে যে পেয়েছে সেই জিতেছে। মা, বউ, ভাই, বন্ধু বান্ধব সবাই জিতেছে। মাঝে মধ্যে মনে হয় তার বাচ্চারাও তাকে বাবা হিসেবে পেয়ে জিতবে। সবাই তাকে উলটপালট করে বলে যায়, আর সে চোখ বন্ধ করে শুনে যায়। বউ থেকে শুরু করে ভাই, বন্ধু সবাই তাকে প্যারায় রাখতে ভালোবাসে। বেচারা মুখ বুজে সব সহ্য করে নেয়। ইরা এসে ডেকে নিল তাকে। চল, ওরও একা বসে আছে। রামি এগিয়ে গিয়ে নিজের দরজার সামনে মিঠুকে দেখে থমকে দাঁড়ালো। এখন তার উল্টো ছুট দিতে ইচ্ছে করছে। ইরা হাত টেনে সামনে এগিয়ে বলল, কি রে, চল। রামি সরু চোখে মিঠুকে পর্যবেক্ষণ করে শুধালো, এটা এখানে কেন? বাসর ঘরে না দিয়ে আসলাম? ততক্ষণে ইরা তাকে দরজা পর্যন্ত টেনে নিয়ে গিয়েছে। তাকে দেখে মিঠু ফিচেল হাসলো। রামি কাউকে পরোয়া না করে দরজা ধরে ভেতরে ঢুকতে নিলেই পেছন থেকে কলার চেপে ধরল মিঠু। রামি ঘাড় কাত করে পেছন ঘুরতেই মিঠু দু আঙ্গুলের ইশারায় বোঝালো, টাকা দিয়ে তারপর যাবি। ছি, তুই অরুর বড় ভাই হয়ে, ছি, ভাবতেই আমার লজ্জা হচ্ছে। রামি এমন মুখভঙ্গি করলো যেন সে লজ্জায় মরে যাচ্ছে। মিঠুও কম যায় না, বলল, ওরুকে, আমি তো এসেছি বন্ধুর কাছে, চুপচাপ দ্বিগুণ টাকা বের কর। রামির চোখ ছানা পড়া। সে আটকে ওঠা গলায় বলল, আমি কি এমনি এমনি তোদের ডাকাত বলি? উচিত শব্দে উচিত বাক্য সাজিয়ে উচিত জবাব দেওয়ার জন্য আমার নাম ইতিহাসের পাতায় ওঠা উচিত, যেখানে উজ্জ্বল হয়ে থাকবে আমার নাম। কিন্তু আফসোস, আজ পর্যন্ত আমার মতো গুরুত্বপূর্ণ ব্যক্তির গুরুত্বপূর্ণ ইন্টারভিউ নিতে কোনো সাংবাদিক এলো না। বড়ই আশ্চর্যের কথা। তাদের আর কি বলবো, বাঙালি জাতি মানেই ভালোর কদর জানে না। তোর লেকচার শুনতে আসিনি, দ্রুত আমার পাওনা বুঝিয়ে দে। টাকা কি গাছে ধরে নাকি? আমি এখন এত টাকা কোথায় পাবো? তখন আমার উপর মায়া দয়া হয়নি? ঠিকই তো নিজের বউ নিয়ে গিয়ে আমার পকেট মেরেছিস। তাছাড়া বউকে তো যা চেয়েছিল তাই কিনে দিলি, তখন তো টাকার কমতি দেখিনি। আমার বেলা এসে তুই ফকির হয়ে গেছিস। রামি তর্কে হেরে গিয়ে পকেটে হাত ঢুকালো। মিঠুকে পকেট দেখিয়ে বলল, আমার পকেট ফুটো হয়ে গিয়েছে, 1 টাকাও অবশিষ্ট নেই। যার পকেট ফুটো তার মতো গরিব আর এই দুনিয়ায় আছে? আমি এখন কোথেকে তোকে টাকা দেবো বল? তাহলে দরজার বাইরে দাঁড়িয়ে থাক। রামি ক্রুর হেসে বলল, আমাকে পাহাড়ে দিতে হলে তো তোকেও আজ রাত বউ ছাড়া কাটাতে হবে। তুই পারলে আমিও আজ বাইরে থাকতে রাজি। সুচালো চোখে তাকিয়ে রইল মিঠু। কিছুক্ষণ নীরব থেকে অরুকে ডেকে উঠল। ভেতর থেকে জবাব দিল অরু। মিঠু রামির দিকে তাকিয়ে ঠোঁটে ঠোঁট চেপে হাসলো। অরুকে বলল, একটু বেরিয়ে আয় তো। রামি মাথা খাটিয়ে মিঠুর পরিকল্পনা বোঝার চেষ্টা করছে। মেশিন ঘুরছে না, হ্যাং হয়ে এক পর্যায়ে থেমে রইল। অরু ধীর পায়ে বেরিয়ে এলো। মিঠু বলল, রামি তোর হাজবেন্ড, এছাড়া ওর সাথে তোর আরেকটি সম্পর্ক আছে, বলতো সেটা কি? অরু ভেবে বলল, আপুর দেবর, তাহলে আমাদের বেয়াই। তোর ব্রেইন খুব ভালো, আমার বোন বলে কথা। বউয়ের চ্যাপ্টার ক্লোজ কর। বেআইন হিসেবে রামির বাসর ঘরের গেট ধরা টাকা তোর পাওনা। পাওনা কিনা বল। অরু এক পায়ে খাড়া হয়ে বলল, অবশ্যই।
রামি হতাশার নিঃশ্বাস ছেড়ে দরজা ঠেলে ভেতরে ঢুকে গেল। দরজা চাপানোর আগে মুখ বাড়িয়ে বলল, তোরা ভাই বোন বাহিরে থেকে সারা রাত চোর পাহারা দে, আমি ঘুমাচ্ছি, আল্লাহ হাফেজ। অরু চোখ রাঙিয়ে তাকালো মিঠুর দিকে, কটমট করে বলল, আমাকে যে বের করে আনলে এবার ঘুমাবো কোথায়? ওই বেটা তো অভদ্রর মতো বউ বাইরে রেখে নিজে ঘরে ঢুকে বসে আছে। মিঠু ব্যঙ্গ করে বলল, আমাকে যে বের করে আনলে তুই তো টাকার জন্য এসেছিলি, টাকা না লাগলে তুই ঘরে গিয়ে বসে থাকতি। আমি তোকে আটকে রেখেছি? এত নাটকবাজ কিভাবে হলি? আমার নাকের ডগা দিয়ে এত বড় একটা বাটপার বড় হলো, অথচ কিছুই করতে পারলাম না আমি। জাতি আমাকে ধিক্কার জানাবে। রামি অধৈর্য হয়ে দরজা ফাঁক করে দেখলো দু ভাই বোন কি করছে। ওদের ঝগড়া করতে দেখে ফোঁস করে নিঃশ্বাস ছাড়লো। 10,000 টাকা মিঠুর হাতে দিয়ে বলল, আর নেই, এবার যা। বাকি টাকা মাফ করে দিলাম। বলে মিঠু চলে যেতে নিতেই তার হাত চেপে ধরলো অরু। তার পথ আটকে বলল, আমার ভাগ কোথায়? তোর কিসের ভাগ? এতক্ষণ না আমার উপর দোষ চাপাচ্ছিলি পচ্ছার। বলে ঝাড়ি দিল অরুকে। অরু সরল না, তেরামো করে বলল, আমার অর্ধেক দিয়ে যাও। রামি পেছন থেকে অরুর হাত টেনে ধরে বলল, তোকে আমি দেবো ভাই, এবার ঘরে চল। অরু রামিকে ঝাড়ি দিয়ে বলল, এই, কে তোমার ভাই? বুদ্ধি শুদ্ধি খেয়ে বসে আছো নাকি? পাগল হয়ে বউকে ভাই বলো? তোরা ভাই বোন যা শুরু করেছিস, কোনো মানুষ সুস্থ থাকবে? আমি যে এখনো বাড়ি ছাড়া হইনি, এতেই তোর আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা উচিত। দুজনকে রেখে মিঠু কেটে পড়েছে। অরু পেছনে তাকিয়ে দেখলো মিঠু নেই। কোমরে হাত রেখে রামির দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করলো, যেন সব দোষ রামির। রামি বোকার মতো চেয়ে থেকে প্রশ্ন করলো, আমি আবার কি করলাম? অরু নিজের চশমা খুলে রামির চোখে লাগিয়ে দিয়ে বলল, ভালো করে দেখো, খালি চোখে তো দেখতে পাও না। দেখো, চলে গিয়েছে তোমার পরনের বন্ধু। রামি ঝট করে চশমা খুলে ফেললো। মাথা ঘুরে উঠছে তার। বেয়াদব, এক্ষুনি তো অন্ধ হয়ে যেতাম আমি। বলে রুমে ঢুকে গেল রামি। অরু ভাবলো রামি হয়তো ভীষণ ক্ষেপে আছে তার উপর। পা টিপে সেও রুমে ঢুকলো। দরজা আটকে দাঁড়াতেই রামি গম্ভীর মুখে বলল, সালাম দিচ্ছিস না কেন বেয়াদব? এটাও শিখিয়ে দিতে হবে? অরু সালাম দিতেই সালামের উত্তর দিল রামি। অরুর বিচলিত মুখশ্রী দেখে মিটিমিটি হাসলো সে। একটা ছোট্ট বাক্স হাতে নিয়ে খুললো। সেখান থেকে একটা ব্রেসলেট বের করে অরুর হাত টেনে পরিয়ে দিয়ে বলল, পছন্দ হয়েছে? অরু মুগ্ধ হয়ে তাকালো। প্রিয় মানুষের দেওয়া উপহার যেমনই হোক, সেটা বরাবরই সবার প্রিয় হয়ে থাকে। অরুর যে পছন্দ হয়েছে সেটা তার চোখে মুখে উচ্ছ্বাস দেখেই বোঝা যাচ্ছে। বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি এবার ঝুমঝুমি নামলো, যা ঠান্ডার পরিমাণ আরো বাড়িয়ে দিল। অরু বাইরে তাকিয়ে বলল, বৃষ্টি হচ্ছে। রামি মিটিমিটি হেসে বলল, রোমান্টিক ওয়েদার, বৃষ্টিও জানে আজ আমাদের বাসর রাত। অরু দুকদম পিছিয়ে বলল, দূরে থাকো, সুস্থ থাকো। একজন ভবিষ্যৎ ডাক্তার হয়ে আমার কর্তব্য হলো সাধারণ জনগণকে সচেতন রাখা। রামি হেসে বলল, হুজু করে আয়, এরপর তোকে ডাক্তারি পড়ানোর দায়িত্বটা আমি নিচ্ছি। মিঠুর অপেক্ষায় বসে রইল সুহা। সারাদিনই তার বসায় কেটেছে। উঠে বারান্দায় গিয়ে দাঁড়ালো। কিছুক্ষণ যেতেই নিচে চোখ গেল, মিঠু আসছে। সুহা বারান্দা ছেড়ে ঘরে আবার এসে দাঁড়ালো। মিঠু ঘরে ঢুকে ইচ্ছে করেই বলল, ঘুমাওনি? সুহা মৃদু স্বরে বলল, না। মিঠু ঠোঁট প্রশস্ত করে বলল, কেন? আমার জন্য অপেক্ষা করলে বুঝি? বিপাকে পড়ল সুহা। উসখুস করছে, কি বলবে তৎক্ষণাৎ মাথায় এলো না। মিঠু বলল, চলো আগে রবের নিকট শুকরিয়া আদায় করি। এতে অনেকটা স্বাভাবিক হলো সুহা। মিঠুর কথায় সম্মতি জানালো। রবের নিকট শুকরিয়া জানিয়ে মিঠু জায়নামাজ ভাঁজ করে রেখে দিল। অতঃপর সুহার ললাটে গভীর চুম্বন করে বলল, একজন ভালো স্বামী হওয়ার পরীক্ষায় ভালো ফলাফল করার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। তোমার কাছ থেকে উত্তম সার্টিফিকেট পাওয়া হবে আমার সৌভাগ্য। সুহা স্বচ্ছ হাসলো। তার দু চোখে হাজারো রঙিন স্বপ্ন। মনে মনে আওড়ালো, নতুন জীবনে আল্লাহ আমাদের দুজনকে কবুল করুন। সবাইকে অবাক করে দিয়ে অরু আজ এবারে রান্নাঘরে রান্নার কাজে হাত লাগিয়েছে। ইরা তাকে ঠেলে দিয়ে বলল, যা তো, নতুন বউ এসেছে কাজের নামে ঢং করতে। অরু বাঁকা চোখে তাকালো। তীক্ষ্ণ খোঁচা মেরে বলল, এ বাড়িতে পার্মানেন্ট হয়ে আসতে না আসতেই দেখছি কুটক চাল শুরু করেছো। ইরা চুপ রইল না। সমানে সমানে সেও বলল,
কে কুটকাচালি করার চেষ্টা করছে সেটা আমরা বুঝি না। সবাইকে দেখাতে চাচ্ছে নতুন বউ দিয়ে আমরা বিয়ের পরের দিনই কাজ করাচ্ছি। সবার চোখে মোহন সেজে আমাদের বদনাম করার চেষ্টা।